আদ্রিয়ান ফোন না দিয়ে উল্টে কল কেটে দিল, যা দেখে রোদ মেজাজ খারাপ করে বলল, আজব, কল কেন কাটলেন? ফোন দিন আমার। আদ্রিয়ান নিজেকে শান্ত রেখে শান্ত কণ্ঠে বলল, কোনো ছেলে ফ্রেন্ড রাখা যাবে না। রোদের গেল এবার মেজাজ ভয়ানক খারাপ হয়ে। এমনিতেই আদ্রিয়ান বাসায় না যেতে দেওয়ার রোদের মুড অফ ছিল, এখন আবার এই আদ্রিয়ান টাল্টি ফাল্টি শুরু করেছে। তাই রোদ একটু রেগে বলল, ইয়াজ কোনো জিনিস না যে রাখা না রাখার কথা বলা হচ্ছে। ফ্রেন্ড ও আমার সারা জীবনই থাকবে। আর কিছু বলার আগেই জোরে এক ধমক দিল আদ্রিয়ান। রোদ একটু পিছিয়ে গেল ভয়ে। আদ্রিয়ান রোদের বাহু ধরে টেনে সামনে এনে দাঁত খামটি দিয়ে বলল, কোনো ছেলে ফ্রেন্ড না মানে না, একই ভুল এই আদ্রিয়ান 2 বার করবে না। রোদের চোখ দিয়ে টুপ করে দুফোঁটা পানি পড়ল। এত জোরে ধরাতে ব্যথা পেয়ে শুধু বলল, হাত ছাড়, ব্যথা পাচ্ছি। আদ্রিয়ানের যেন হুঁশ এলো। কি করছিল নিজেও জানে না, এমন একটা ভাব। তাড়াতাড়ি রোদের হাত ছেড়ে অস্থির কণ্ঠে বলল, রোদ, আমি। আর কিছু বলার আগেই রোদ চোখ ভর্তি পানি নিয়ে বলল, আমি কোনোদিনও আপনার সামনে আসবো না, কোনোদিনও কথা বলবো না। বলেই দৌড়ে রুম থেকে চলে গেল। আদ্রিয়ান শুধু হা হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান তো মোটেও এমন করতে চায়নি, কিভাবে করলো এমন ব্যবহার রোদের ব্যবহার সাথে? ভাবতেই বিছানায় গা এলিয়ে দিল। আজকে যেন অনেক দিন পর বুকে একটু ব্যথা করছে। ডান হাত দিয়ে নিজেই বুকের মাঝের দিকে বোলাতে লাগলো। চোখের পাতায় ভেসে উঠল সেই সকল কাটানো মুহূর্ত। মায়েশা বরাবরই ছিল বাবা মায়ের অবাধ্য সন্তান, একদম বড় বোন সাবার বিপরীত। সেই অবাধ্যতার জোরেই মা বাবার অনুমতি ছাড়াই বিয়ে করে নিজের ভালোবাসার মানুষকে। ছেলেটা ছিল রাফিন, আর্মির ক্যাপ্টেন। আর্মি বলেই মায়েশার পরিবার রাজি ছিল না। 19 বছর বয়সেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে মায়েশা। দুজনের কোনো কমতি ছিল না, শুধুমাত্র পরিবার ছাড়া। কোয়ার্টারেই থাকতো তারা। মায়েশা সেই বছরই কনসিভ করে। এ নিয়ে দুজনের কত শত পরিকল্পনা, কত আশা, কিন্তু সেসবের কিছুই ছিল না শেষে এক বুক যন্ত্রণা ব্যতীত। রাফিনের সেই সময় মিশনে যেতে হয়েছিল। সে মিশনে যাবে সেই দিন সকালে জানতে পারলো তাদের ছোট্ট একটা ছেলে বাবু হবে। ভরা পেট তখন মায়েশার। রাফিন বলে যায় তার ছেলের নাম হবে মিশান। বিকেলের দিকেই বিদায় নিল সে। অশ্রুসিক্ত নয়নে মায়েশা তাকে বিদায়ও দিল। রাফিন ওর কপালে আর পেটে চুমু খেয়ে পড়ল। কিন্তু হায়, আর কোনো দিন সে ফিরে আসেনি হেঁটে, এসেছিল কাফিনে করে। দেশে লাল সবুজ পতাকায় মোড়ানো ছিল সেই কাফিন। শহীদ বলে কত লোক এলো তাদের ক্যাপ্টেনকে দেখতে, সম্মান করতে। মায়েশার হাতে শুধু তুলে দিল তার স্বামীর ইউনিফর্ম। এই শেষ শেষ ছোট্ট একটা সংসার, একটা ভালোবাসার জীবনের সমাপ্তি এখানে। মায়েশার পরে ছেলে হলো, তবু যেন ওর পরিবার ওকে মানতে নারাজ। শুধুমাত্র মিশানের দিকে তাকিয়ে ওকে মেনে নিল সবাই। টাকার সমস্যা না থাকলেও মায়েশার ছিল একটা ভালোবাসার বা বন্ধুর অভাব। সেই অভাব পূরণ করেছিল আদ্রিয়ান, একজন ভালো বন্ধু হয়ে। আদ্রিয়ান ছিল মায়েশার থেকে 4 বছরের ছোট, তবুও তাদের বন্ধুত্ব বাড়তে লাগলো। সাবা আর আরিয়ানের বিয়ের পর তা আরও দৃঢ় হলো। আদ্রিয়ান তখন ভার্সিটির স্টুডেন্ট, নতুন মনে তখনও বুঝতে পারল না মায়েশার প্রতি তার ছিল বন্ধুত্ব, ভালোবাসা নয়। একসময় সে প্রপোজ করলে মায়েশাও যেন কি ভেবে রাজি হলো। আসলে মায়েশা তখন নিজের ছেলের জন্য একজন গার্ডিয়ান চাচ্ছিল, যে কিনা ছেলেটাকে আগলে রাখবে। আর আদ্রিয়ান বরাবরই মিশানকে অসম্ভব ভালোবাসত। বাসায় জানাজানি হতেই আদ্রিয়ানের মা বাবা রাজি হলো না। একে তো মেয়ে বড়, তার উপর মায়েশা বরাবরই অবদ্ধ। আদ্রিয়ান তখন বলল, মেয়ে যদি ছেলে থেকে ছোট হয় তখন আমরা উদাহরণ হিসেবে দেখি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মা আয়েশাকে। তাহলে কেন মেয়ে বড়, ছেলে ছোট হলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মা খাদিজার উদাহরণ দেই না? এই কথার পৃষ্ঠে কেউ কিছু বলার সাহস পেল না। ভুল তো বলেনি আদ্রিয়ান। জোর করেই আদ্রিয়ান বিয়ে করে মায়েশাকে। মিশানের প্রতি কোনো দায়িত্বও কোনোদিন অবহেলা করেনি সে।
নিজের পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করত মিশানের খরচ চালাতে। আদ্রিয়ানের পরিবার ততদিনে মেনে নিয়েছিল তাদের। মিশান ছিল পরিবারের একমাত্র ছোট সদস্য, যাকে সবাই অনেক আদর করত। আদ্রিয়ানের বাবা খরচ দিতে চাইলেও আদ্রিয়ান নেয়নি, কারণ এতে তার আত্মসম্মানে আঘাত লাগত। নিজের ছেলের খরচ আদ্রিয়ান নিজেই চালাতে পারত। মিশানও ছিল বাবার ভক্ত। মা থেকে বাবার প্রতি তার টান ছিল বেশি। এক সময় শেষ হলো আদ্রিয়ানের পড়াশোনা। জব খুঁজতে ব্যস্ত সে। এত সবেও দিন শেষে মিশানে ছিল সবকিছুতে শান্তি আনতে। কিন্তু ততদিনে মাইশা কেমন যেন বদলাতে লাগলো। আদ্রিয়ানের সাথে তার সম্পর্ক বন্ধুত্বেই আটকে রয়ে গেছে। আদ্রিয়ান যেদিন জানতে পারলো মাইশা নিজের কোন বন্ধুর সাথে অন্য সম্পর্কে জড়ানো, তখন যেন মরিয়া হয়ে উঠল আদ্রিয়ান। নিজের ছেলের মাকে সে হারাতে দিবে না, কিন্তু একটা রাত জীবনটাকে পুরো পাল্টে দিল। মাইশার দিকে ওই দিন প্রথম হাত বাড়িয়েছিল আদ্রিয়ান, আর মাইশাও সাড়া দিয়েছিল। সেই এক রাতের একটা মিষ্টি ফলাফল আজ মিশিয়ারা জোহান মিশি। মাইশা যখন জানলো ও প্রেগনেন্ট, তখন অ্যাবর্শন করতে চাইলো। শেষ উপায়ে তখন আদ্রিয়ান ওর পা ধরে বলেছিল, প্লিজ ঈশা, আবার সন্তানকে মেরো না, তুমি যা বলবে তাই হবে। মাইশা তখন কিছুই বলেনি, কিন্তু মিশির জন্মের পর হসপিটাল থেকে সে আর বাসায় আসেনি। আদ্রিয়ান পাগল হয়ে ওর পা ধরে অনুরোধ করলো সবার সামনে। নিজের ছেলে মেয়েদের জন্য তাদের মাকে চাইলো, কিন্তু ফিরিয়ে দিয়েছিল মাইশা। সেই দেখে মিশান যেন মাকে ঘৃণা করতে লাগলো, কারণ তখন সে ততটাও অবুঝ নয়। আদ্রিয়ান তখন স্ট্রোক করে ফেলে। ছোট্ট মিশিকে সাবা আর আদ্রিয়ানের মা আগলে রাখে। মিশান সারা দিন বাবার বুকে লেগে থাকতো। হসপিটাল থেকে ফিরে এসে আদ্রিয়ান মিশিকে নিজের কাছে নিয়ে নিল। কাউকে ওর দায়িত্ব নিতে দেয়নি, কারণ নিজের সন্তান ও নিজে পালবে, কাউকে এর বোঝা বইতে হবে না। যতক্ষণ ও বাসায় থাকতো ততক্ষণ নিজেই বুকে করে রাখতো ছেলে মেয়েকে। অফিসে গেলে তখন কাজের লোক রেখেছিল যাতে দেখাশুনো করে, কিন্তু আদ্রিয়ান জানে ও বাসায় না থাকলে ওর মা আর সবাই দেখে রাখতো মিশিকে। আর মিশান তো আগে থেকেই তাদের জান। মা ছাড়া মিশিও বড় হতে লাগলো। মিশান পরে নিজের মায়ের জঘন্য কাজ জানতে পেরে নিজেকে কিছুটা গুটিয়ে নেয়। এই তো 1 বছর হতে চললো আদ্রিয়ানের বুকে থাকে না, জোর করে হোস্টেলে থাকে। নিজেকে সামলাতে আদ্রিয়ানও ছেলেকে একটু স্পেস দিল। প্রতি মাসেই মিশান এসে থেকে যায়। আদ্রিয়ান মাইশাকে খারাপ ভাবে না। ভালোবাসা দোষের কিছু না। আদ্রিয়ান আর ওর মধ্যে ভালোবাসা কোনোদিন ছিলই না। সেটা ছিল বন্ধুত্ব, শুধুমাত্রই বন্ধুত্ব। আর ভালোবাসা আটকে রাখার নয়, বরং আগলে রাখার জিনিস। বর্তমানে রাত প্রায় 10টা। আদ্রিয়ান উঠে বসলো। বুকের ব্যথা কমেছে। রোদ এখনো রুমে আসেনি। মুখ ধুয়ে বাইরে গেল আদ্রিয়ান। এদিক ওদিক তাকালেও দেখলো রোদ নেই। তাই সাবাকে জিজ্ঞেস করতে সাবা বলল, ও তো একটু আগেই মিশিকে খাইয়ে যারবার রুমে নিয়ে গেল। রোদ খেয়েছে? না, বললাম তো খেতে, কিন্তু খেলো না। কিছু কি হয়েছে? কেমন মুড অফ ছিল। আদ্রিয়ান কথা না বাড়াতে বলল, তেমন কিছু না। বলেই জারবার রুমের দিকে গেল। জারবা ফোন টিপাটিপি করতে ব্যস্ত, সাথে এক নাগারে মুখও চলছে তার। রোদ মিশিকে বুকে নিয়ে ঘুম পাড়াতে নিজেও একটু চোখ বুঝে নিয়েছিল। আদ্রিয়ান সোজা ভিতরে ঢুকিয়ে ডাকলো। রোদ? রোদের কোনো হেলদোল নেই, তাই আদ্রিয়ান ওর এক গালে হাত দিয়ে আলতো চাপড় দিয়ে ডাকলো, রোদ, রোদ উঠো, খাবে? যেহেতু হালকা চোখ লেগেছিল তাই চোখ খুলে তাকালো রোদ। তখনই আদ্রিয়ানকে দেখে মনে পড়ল কি করেছিল আদ্রিয়ান। এখানে জারবা দেখে রোদ আস্তে করে উঠে মিশিকে কোলে তুলে নিল। জারবা ফট করে ফোন রেখে বলল, ছোট ভাবি, মিশি থাকে এখানে আমার কাছে। সমস্যা নেই জারবা। কিন্তু আম্মু তো বলল। জারবাকে বলতে না দিয়ে রোদ বলল, আমার কাছে থাক।
বলে মিশিকে নিয়ে বেরিয়ে গেল। রুমে এসে আস্তে করে বেডে শুয়ে দিল। নিজে ওয়াশরুমে ঢুকে উজু করে এসে এশারের নামাজ আদায় করে নিল। আদ্রিয়ান রুমে ঢুকে দেখলো রোদ নামাজ পড়ছে, তাই নিজে মিশির পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে দিল। ছোট্ট মিশি বাবার আদর পেয়ে একটু আদরে গুটিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান মেয়ের মাথায় চুমো খেলো। রোদ নামাজ শেষ করে উঠতেই আদ্রিয়ান বলল, নিচে চলো, খাবে? খাবো না। সোজা করে উত্তর দিয়ে রোদ মাথা বাতের ড্রেসিং টেবিলের সামনে গেল, কিন্তু ছাতার মাথা, এত বড় চুল ও কোনো দিন বাঁধতে পারে না, তবুও চেষ্টা করতে লাগলো। আদ্রিয়ান রোদের দিকে অসহায় চোখ করে তাকালো। একটু পর উঠে নিজেই চিরুনি দিয়ে আঁচড়ে বেঁধে দিল মাথা। পুরোটা সময় রোদ ছিল একদম চুপ, এমনিতেও ও নিজে বাঁধতে পারে না। আদ্রিয়ান লম্বা চুলে বেনি করে বলল, এবার চলো। যাব না। দেখো রোদ। দেখান। রোদের এমন কাট উত্তরে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল আদ্রিয়ান। নিজেকে সামলে রোদের হাত ধরে নিজের কাছে এনে সামনে দাঁড় করিয়ে বলল, আই এম সরি রোদ, হঠাৎ কেন যেন রেগে গিয়েছিলাম। বলে শুধুই কানের দিকে চুলগুলো ঠিক করার মতো হাত দিয়ে নাড়াচাড়া করলো। নরম মনের রোদের গলতে আর তেমন একটা সময় লাগলো না। টলমলে চোখে তাকিয়ে বলল, এমন কেন করছিলেন? আর হবে না সোনা। বলে আলতো হাতে জড়িয়ে ধরল। রোদও চুপ করে রইল। এমন একটা মুহূর্তে জারবা বাইরে থেকে গলা ফাটিয়ে ডাকতে লাগলো, ছোট ভাইয়া, আম্মু তোমার আর ভাবির খাবার দিয়েছে। হঠাৎ জারবার আওয়াজে ছিটকে সরে গেল রোদ। লজ্জায় গাল কান যেন লাল হয়ে যাচ্ছে। আদ্রিয়ান নিজেও বুঝতে পারেনি কখন এতটা কাছে এলো। দরজা খুলতেই হুড়মুড়িয়ে রুমে ঢুকে কাউচের পাশের টেবিলে ট্রেটায় রেখে বলল, কখন থেকে ডাকছি, হাত থেকে যদি পড়ে যেত। প্রশ্ন করে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই যেভাবে ঝড়ের গতিতে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে চলে গেল জারবা। মেয়েটা এমনই। আদ্রিয়ান রোদকে টেনে বসিয়ে দিল কাউচে। নিজেই এক প্লেটে খাবার নিয়ে মেখে রোদের মুখের সামনে ধরল। রোদ একটু লজ্জা পেতেই আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আদর করছি না, খাইয়ে দিচ্ছি, হা করো, লজ্জা পরে পেও। আদ্রিয়ান এমন ঠোঁট কাটার ন্যায় কথাটা গম্ভীর স্বর শুনে রোদ মুহূর্তেই যেন শক্ত হয়ে গেল। আদ্রিয়ান আবারও বলতেই মুখ খুলে চুপ করে খেয়ে নিল। তেমন একটা খেতে পারল না রোদ, তবু আদ্রিয়ান জোর করে 2 লোকমা বেশি খাইয়ে দিয়েছে। নিজেও ওই খাবারের উপরেই খেয়ে নিল। রোদকে পানি খাইয়ে নিজেই হাত দিয়ে মুখ মুছিয়ে দিল। আদ্রিয়ান জানে রোদ হলো বাবা মায়ের এক আদুরে সন্তান, যাকে কিনা সবাই এক কথায় তুলু করে পেলেছে। এ হলো সেই মেয়ে যে কিনা ছোট ভাই থেকেও আদর পায়। খাওয়া হতেই রোদের হাতের কফি পড়া স্থানে আবারও মলম লাগিয়ে দিল আদ্রিয়ান। লাইট অফ করে বিছানায় গেল। মাঝখানে মিশিকে নিয়ে রোদ ঘুমালো অপর পাশে। রোদ ঘুমিয়ে যেতেই আদ্রিয়ান আস্তে করে বুকে তুলে নিল মিশিকে, আর এক হাতে টেনে বুকের এক পাশে নিল রোদকে। এখন শান্তি লাগছে আদ্রিয়ানের। আদ্রিয়ান ভাবল, ইস, এখন যদি মিশনটা থাকতো, একদম একটা কমপ্লিট ফ্যামিলি হতো তাদের। রোদ সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। এঙ্গেজমেন্ট ভাঙার পরের দিনগুলো মোটেও সহজ ছিল না রোদের জন্য। এলাকার মানুষজন নানান সময় নানা ধরনের কথা বলতো। সবসময়ে আদরে বড় হওয়া রোদ যেন এসব সহজে সহ্য করতে পারল না। ডিপ্রেশন নামক রোগে আক্রান্ত হলো আস্তে আস্তে। সারাদিন সবার সাথে তেমন একটা কথাও বলতো না। নিজেকে অকার্য মনে হতে লাগলো। বারবার মনে হতো কি দরকার ওর এই দুনিয়াতে। একা একাই গুমড়ে কেঁদে উঠত রোদ। ডিপ্রেশন একটা ভয়াবহ রোগ যা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আক্রান্ত ব্যক্তিকে দেখলেও বোঝার উপায় নেই সে আসলে কতটা সাফার করছে। একসময় সেই ব্যক্তি বেছে নেয় সবচেয়ে সহজ মাধ্যম নিজেকে মুক্তি দিতে, আর তা হলো সুইসাইড। ডিপ্রেসড যে রোদ ছিল তা পরিবারের কেউ ভাবতে পারেনি। রোদের বড় চাচি আর মা রোদের গাইনি চিকিৎসার কথা তুলতেই
রাত কড়া করে নিষেধ করলো, বোনকে সামলাতে আগে সময় দেওয়া উচিত, পরে এসব নিয়ে ভাবা যাবে। আগে তো দেখতে হবে রোদ নিজে কতটা প্রস্তুত। এলাকায় এক বড় বোনের বিয়ে হলে দাওয়াত করা হয় রোদের পুরো পরিবারকে। রোদ যাবে না বললেও ভাই বোনদের চাপে পড়ে রাজি হলো। সব কাজিনরা গেল হলুদের অনুষ্ঠানে। বাসার সবাই চাচ্ছিল রোদ ওই সব থেকে বের হয়ে আসুক। অনুষ্ঠানে একে একে সবাই হলুদ লাগাচ্ছিল। রোদ যেই না বসলো অমনি পাশ থেকে এক মহিলা বলে উঠল। বাজা কথাটা যেন রোদের কানে সূচের মতো বিঁধল। টলমল করে উঠল চোখ। বসে থাকা কোণে রোদের হাত চেপে ধরে প্রতিবাদ করে উঠল। এসব অহেতুক কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু মহিলা দমে যাননি, বরং আরও চেঁচামেচি শুরু করে দিল। রুদ্র তাড়াতাড়ি রাতকে ডেকে আনলো। রোদের হাত ধরে সবার উদ্দেশ্যে কিছু কড়া কথা শুনিয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু ততক্ষণে রোদ যেন একদম চুপ করে গিয়েছিল। রাত বোনের হাত ধরে অনেকক্ষণ বোঝায় এসবে কান না দিতে, কিন্তু একজন ডিপ্রেশনের রোগীর কাছে এসব সান্ত্বনা বাণী তুচ্ছ। রাত যাওয়ার পরেই দরজা বন্ধ করে দেয় রোদ। ভাবতে থাকে এতদিনে ঘটে যাওয়া সকল ঘটনা। কত মানুষ কত কিছুই না মন্তব্য করে ওকে নিয়ে। মানুষ শুনতে কম এবং শোনাতে বেশি ভালোবাসে। সকল ঘটনায় যেন রোদ ভাবতে বাধ্য হলো এই জীবন তুচ্ছ, কোনো দরকার নেই বেঁচে থাকার। ডিপ্রেশন হলো এমন একটা রোগ যা মানুষের জীবনকে বিষিয়ে তোলে আর জীবন নামক জিনিসটা থেকে আগ্রহ হারিয়ে ফেলে। রোদ উঠে দাঁড়িয়ে টেবিলের উপর থেকে ছুরি নিয়ে বাহাত বরাবর চালিয়ে দেয়। কিন্তু ভীতু রোদ একটু পরই রক্ত দেখে জ্ঞান হারানোর উপক্রম, কারণ পরিবারের সাপোর্ট পেয়ে রোদের ডিপ্রেশন ততটাও প্রখর ছিল না। হঠাৎ করেই গলা ফাটিয়ে রোদ ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া। মাত্রই চোখ লেগেছিল রাদের। রোদের ডাক শুনে ধরপড়িয়ে উঠে দৌড়ে এলো। বাকিরাও ততক্ষণে এসে পড়ল। সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল রোদ, হাত থেকে রক্ত পড়ছিল। ভয় পেয়ে যায় সবাই। এই রাত তাড়াতাড়ি কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। ততটাও গভীরভাবে কাটেনি, তাই ডক্টর ব্যান্ডেজ করে দিল আর জানালো রক্তে ভয় থাকায় জ্ঞান হারিয়েছে। রোদ এতদিনে ততটা ভয় না পেলেও নিজের কাণ্ডেই নিজে বেশি ভয় পেয়েছিল। এরপর থেকেই বিগত 6 মাস ধরে মায়ের কাছে ঘুমায় রোদ। মাঝে মাঝেই রাত আর রুদ্র ওই রুদ্রর মেঝেতে বা সোফায় ঘুমায়, কিন্তু তবুও প্যানিক অ্যাটাক হয় রোদের, যাতে করে ওর হাত পা কাঁপতে থাকে এবং অতিরিক্ত হলে জ্ঞান হারায়। কিন্তু পরিবারের সাপোর্টে রোদের সমস্যা অনেকটাই সুস্থের পথে। রাত প্রায় ঘুরতে নিয়ে যেত রোদকে, নিজের অফিসেও সাথে করে নিয়ে যেত প্রায়। রাদের অফিসের সামনেই বড় একটা পার্ক আছে। রোদ রাতকে বলে সেদিন পার্কে যায়। রাত ছিল মিটিংয়ে। রোদ বসে বসে কটন ক্যান্ডি খাচ্ছিল, তখনই কারো কান্না শুনতে পেয়ে সামনে তাকায়। একটা মেয়ে পড়ে গিয়ে কান্না করছিল। দুপুর টাইম হওয়ায় তেমন কেউ ছিল না। রোদ উঠেই তাড়াতাড়ি ধরে কোলে তুলে বেঞ্চে বসায়। সুন্দর ছোট মোটো প্রায় 3.5 অথবা 4 বছরের একটা মেয়ে, হাঁটুতে ব্যথা পেয়েছে। রোদ ব্যাগ থেকে পানি বের করেই হাঁটু ধুয়ে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটা তখনও বুকের দিকে হাত গুছে অল্প স্বরে কেঁদে যাচ্ছে। রোদ ওকে জড়িয়ে ধরে আদর করে বলল, বাবু তোমার সাথে কে আছে? ছোট মেয়েটা কোনো উত্তর দিল না। রোদ বুঝলো হয়তো ভয় পেয়েছে, তাই আদর করে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? মিশি। মিহিয়ে যাওয়া কণ্ঠে বলল মিশি। রোদ একগাল হেসে নিজের কটন ক্যান্ডিটা একটু ছিঁড়ে মিশির মুখে দিয়ে বলল, মজা না? মিশিও মিষ্টি করে হেসে বলল। রোদ পুরোটা মিশিকে খাইয়ে দিল। ব্যাগ থেকে নিজের পানির বোতলটা বের করে মিশির মুখের সামনে ধরতেই মিশি খেয়ে নিল। রোদ ওর মুখ মুছে দিয়ে জিজ্ঞেস করলো, তোমার আম্মু কোথায় বাবু? মিশি অবুঝ স্বরে বলল, আম্মু তো নেই। রোদ একটু কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আব্বু? মিশি খুশি হয়ে গেল বাবার কথা শুনে, কারণ এই উত্তর ওর জানা, তাই খুশি হয়ে বলল, বাবাই। তোমার বাবাই কোথায়?
মিশি কিছু বলার আগেই একজন সুদর্শন তাগড়া পুরুষ হাঁপাতে হাঁপাতে ওদের সামনে এলো। মিশিকে বুকে নিয়ে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলল। মিশি বাবার বুকেই লেগে রইল। আদ্রিয়ান মেয়েকে চুমুতে আর আদরে ভরিয়ে তুলল। এতক্ষণ শ্বাসটা আটকে ছিল যেন। রোদ আস্তে করে পানির বোতল এগিয়ে দিয়ে বলল। ভাইয়া পানি খাবেন? আদ্রিয়ান এক পলক তাকিয়ে পানিটা খেয়ে নিল। খুবই দরকার ছিল এটার। মিশি বুক থেকে উঠে রোদের দিকে তাকালো। রোদ একটু হেসে গাল টেনে দিল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। এদিকে পড়ে গেছিল। আদ্রিয়ান অস্থির হতেই রোদ বলল। আরে ভাইয়া হাঁটুতে একটু ছিলেছে। তবুও যেন আদ্রিয়ান শান্তি পেল না। মেয়েকে নিয়ে অফিসে ঢুকে পড়ল। এরপর থেকে অনেকবারই রোদের সাথে মিশির দেখা হয়েছে। আদ্রিয়ান তো যাকে তাকে মেয়ের সাথে মিশতে দিবে না, তাই খোঁজ নিতেই জানতে পারল পাশের বিল্ডিংয়ের অফিসের মালিকের মেয়ে রোদ সাথে আরও কিছু জানতে পারল রোদকে ঘিরে। ছোট এই মেয়ের সাথে এত কিছু ঘটেছে ভাবতেই একটু খারাপ লাগলো আদ্রিয়ানের। রোদ তখন প্রায় মিশির জন্যে নুডলস পাস্তা রান্না করে আনতো, ওই পার্কে বসিয়েই খাইয়ে দিত। রোদের সুস্থতা তখন সবারই চোখে পড়ল। শুধু মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হতো এই যা। আদ্রিয়ানের সাথে প্রায় কথা হতো। মিশি ততদিনে রোদের অভ্যস্ত হয়ে গিয়েছিল। ও যেন কিছুটা মায়ের আদর পেত রোদ থেকে। রোদ ও মিশির মায়ায় আটকে গিয়েছিল। যেখানে আমরা সাধারণ পশু পাখি পালতেই ওদের প্রতি কতটা মায়ায় জড়িয়ে যায়, সেখানে তো রোদ মিশি দুজনেই মানুষ। মিশি তখন প্রায় রোজই রোদকে চেত, কিন্তু চাইলেই রোদ আসতে পারছিল না। সামনেই ছিল ওর মেডিকেল এক্সাম। মিশির মন খারাপ আর কান্না থামাতেই রোদ ভিডিও কলে কথা বলতো, তাতেও তেমন লাভ হয়নি। তখন আদ্রিয়ান কিছুটা স্বার্থপর হয়ে উঠল। রোদের দুর্বল জায়গা ও জানতো, তাই তো সোজা রোদের বাবার কাছে প্রস্তাব পাঠিয়ে দিল। রোদের বাবা এই প্রথম নিজের বড় ভাইয়ের অনুমতির প্রয়োজন মনে করেনি। তার মেয়ে যেখানে ভালো থাকবে সেটাই সে করবে। রোদের মাও না করেনি। রাত না করলেও পরে বুঝে যে রোদ তো স্বাভাবিক হয়েছে মিশির সাথে থেকেই, আগের মতো হচ্ছে, তাহলে কেন নয়? এরকম হাজারো চিন্তার মাঝে রাজি হলো সবাই। তবুও রোদের অনুমতি ব্যতীত তারা কিছুই করবে না। রোদকে জিজ্ঞেস করতেই রোদও কি ভেবে যেন হ্যাঁ করে দিল। মেডিকেলের এক্সামের পরদিনই কাবিন করে নিল আদ্রিয়ান। এত তাড়াতাড়ি রোদের পরিবার না করলেও আদ্রিয়ান তাদের বুঝিয়েছে, রাজি করিয়েছে। নিজের মেয়ের জন্য যা দরকার সব করেছে আদ্রিয়ান। রোদের পরিবারকে আশ্বস্ত করেছে রোদের খেয়াল রাখার। ঘুম ভাঙতেই আদ্রিয়ান অনুভব করলো পায়ের আর পেটের দিকে ভার হয়ে আছে। মাথা নিচু করতেই নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিশি বাবার পেটের উপর ঘুমিয়ে আছে আর রোদ আদ্রিয়ানের পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। দুই মা মেয়ের ঘুমের অবস্থা বেহাল। আদ্রিয়ান আস্তে করে টেনে মিশিকে বালিশে শুইয়ে দিল। রোদকেও ধরে এনে পাশে শুইয়ে দিল। একটু পরে মিশি হাই তুলে চোখ খুলল। পাশে বাবাকে দেখে একটু নিচু হয়ে বাবার বুকে ঢুকে পড়ল। আদ্রিয়ান হেসে ওকে চুমু খেয়ে বলল। আমার মায়ের কি ঘুম শেষ? মিশি ঘুম জড়ানো কণ্ঠে বলল। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে ফ্রেশ করিয়ে দিল। রুমে এনে মুখ মুছিয়ে দিল। এখন বাজে সকাল 9টা। আদ্রিয়ান আস্তে করে রোদকে ডাকতে লাগলো, কিন্তু রোদের কোনো হেলদোল নেই। নিশিও মায়ের কাছে গিয়ে বাবার সাথে ঘেঁষে বসে এক নাগারে মাম্মা মাম্মা ডাকতে লাগলো, কিন্তু তাতে রোদ শুধু একটু নড়ে চড়ে ঘুমিয়ে গেল। আদ্রিয়ান এবার রোদের গালে আলতো করে চাপড় দিয়ে ডাক দিতেই টেনে টুনে চোখ খুলল রোদ। বিরক্ত হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? উঠো এবার সোনা। রোদ আদ্রিয়ানের পাশে মিশিকে দেখে টেনে নিজের কাছে নিয়ে বলল। ঘুমাও মা, সকাল হয়নি, তোমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে। নিশি মায়ের বুক থেকে বাবার দিকে অসহায় মুখ করে তাকিয়ে রইল, কারণ তার তো এখন মোটেও ঘুম আসছে না। আদ্রিয়ান রোদকে টেনে ধরে উঠালো। রোদ মুখ কুঁচকে তাকালো যে আদ্রিয়ান সম্পূর্ণভাবে ইগনোর করে বলল, ফ্রেশ হয়ে আসো গো।
রোদ উঠে মিনমিন করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আদ্রিয়ান বেড গুছিয়ে নিল। রোদ বের হতেই দেখলো ফোন বাজছে। রাত কল করেছে। রিসিভ করতেই রাত বলল। ওপাশ থেকে রুদ্র আর মা বাবার গলার আওয়াজও শুনতে পেল রোদ। অবুঝ গলায় প্রশ্ন করলো, কিসের চিন্তা ভাইয়া? আজ না মেডিকেলের রেজাল্ট দিবে? মুহূর্তেই যেন মাথা ঘুরে গেল রোদের। আজ না রেজাল্ট? রোদকে চুপ থাকতে দেখে রাত কিছু একটা বুঝলো। ঠান্ডা স্বরে বলল, যা হবার হবে, প্রয়োজনে সেকেন্ড টাইম দিবি, কোনো ব্যাপার না। তাছাড়াও ভার্সিটি এক্সামও আছে, বুঝেছিস? হুম আচ্ছা রাখি। হুম। বলেই কল কাটলো রোদ। সাথে সাথেই আদ্রিয়ানের ফোন বেজে উঠল। রাতই কল করেছে। রিসিভ করতেই রাত বলল, রোদকে আজ নিয়ে আসি না হয়, জানেনই তো সব। আদ্রিয়ান আর চোখে একবার রোদকে দেখলো, যে কিনা গোলগাল ফোলা গাল দুটো আর একটু ফুলিয়ে রেখেছে। কেঁদে দিবে দিবে ভাব। ব্যালকনিতে চলে গেল আদ্রিয়ান। রাতকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে থাকো, আমি সামলে নিব রাত। ওখানে হয়তো আরো ভেঙে পড়বে যদি রেজাল্ট ভালো না হয়। ভরসা রাখো। ভরসা আছে বলেই রোদ আজ আপনার কাছে আদ্রিয়ান, কিছু হলে জানিয়েন। আল্লাহ হাফেজ। ফোন কাটলো আদ্রিয়ান। ভেতরে যেতেই রোদের ভোঁতা মুখটা নজরে এলো। আদ্রিয়ান ওর সামনে বসে নিজের লম্বা লম্বা আঙ্গুলগুলো রোদের তুলতুলে নরম আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে শক্ত করে ধরল। রোদ একটু তাকালো। আদ্রিয়ান এক হাত দিয়ে রোদের কানের পরিহিত রিংটা ঘুরাতে ঘুরাতে বলল, বেশি টেনশন হচ্ছে? হুম। প্রয়োজনে আমি তোমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবো রোদ, কোনো টেনশন নেই। তুমি তো জানো নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হুম। আদ্রিয়ান এবার মিশিকে কোলে তুলে নিল। রোদ একটা ওভার সাইজ টি শার্ট পরা। আদ্রিয়ান শুধু একটা ওড়না ওর মাথায় দিয়ে বলল, চলো। খেতে বসেও সবাই রোদকে সাহস দিল। টেনশন করতে নিষেধ করলো। কিন্তু হাই, টেনশন বুঝি আটকানো যায়? এটা তো চোখের মতো চেকে ধরে আছে। রীতিমতো এখন টেনশনে রোদের পেট মোচড় দিয়ে উঠল। মাথা ঘোরাতে লাগলো। আদ্রিয়ান ওর মুখে তবুও জোর করে নিজের খাওয়া দাওয়া ব্রেড ঠুকিয়ে দিল। রোদ মিশিকে খাইয়ে রুমে ঘাপটি মেরে বসে রইল। আদ্রিয়ান ঢুকতেই রোদ এক পলক তাকিয়ে ওয়াশরুমে ঢুকে বমি করে দিল। আদ্রিয়ান ওকে তাড়াতাড়ি ধরে মুখে পানি দিয়ে ধুইয়ে কোলে করে বেডে বসিয়ে দিল। রোদ একটু একটু করে কান্না করে যাচ্ছে। আদ্রিয়ান ওর মুখ মুছিয়ে দুই গালে হাত বুলিয়ে বলল, এমন করছো কেন সোনা? সব ঠিক হবে, ভরসা রাখো। রোদ এবার আদ্রিয়ানের হাত জড়িয়ে ধরে কেঁদে উঠল। এসএসসিতে A+ থাকলেও ওই ঘটনার পর রোদের পড়াশোনার ক্ষতি হয়েছিল। ফলস্বরূপ HSSCতে এসেছিল 4.85। রোদের টেনশন হচ্ছে এখন আদেও ও চান্স পাবে কিনা। সাদা অ্যাপ্রন যে ওর স্বপ্ন, সে সাদা অ্যাপ্রন যে ওর স্বপ্ন, যেটার বাধা স্বরূপ আছে দুটো জিনিস, একে রেজাল্ট আর দুই ব্লাড ফোবিয়া। আদ্রিয়ান রোদের মাথায় হাত বুলিয়ে শান্ত করলো, আশ্বস্ত করলো আজ সে অফিস যাবে না, রোদের কাছেই থাকবে। অথচ আদ্রিয়ান নিজেই টেনশনে ঘামছে। যে মেয়ে রেজাল্টের আগেই এই অবস্থা, সে রেজাল্টের পর কি করবে? কাউচে বসে এক নাগারে নখ কাটছে রোদ দাঁত দিয়ে। আদ্রিয়ান বার কয়েক হাত নামিয়ে দিয়েছে মুখ থেকে। রোদের তবুও তেমন পাত্তা নেই। ও টেনশনে নখ কেটে নিজেকে স্বাভাবিক রাখছে, যেটা এই বাবাই মার্কা আদ্রিয়ান বুঝছে না। আদ্রিয়ান এবার দিল এক ধমক। ধমক খেয়ে চুপ করে হাত নামিয়ে রাখলো রোদ। তবুও থেমে নেই, পা দিয়ে ফ্লোর খুঁড়তে লাগলো। 11টা বেজে গিয়েছে। তখনই আদ্রিয়ান ল্যাপটপে রোদের রোল নম্বর টাইপ করলো। রোদ আদ্রিয়ানের ঘাড়ের পেছন থেকে দৃষ্টি দিয়ে রেখেছে ল্যাপটপে। রেজাল্ট শিট আসতেই আদ্রিয়ান দেখলো রোদের হয়নি ঢাকা মেডিকেলে, কিন্তু ওয়েটিং লিস্টে নাম আছে। আদ্রিয়ান ঘোরার আগেই ধাম করেই পড়ে গেল রোদ। ভয় পেয়ে গেল আদ্রিয়ান। তাড়াতাড়ি ওকে ধরে চেপে ধরলো বুকে। মিশি রুমে ঢুকে মাকে এভাবে দেখে ভয়ে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজে সাবা, চারবা আর আদ্রিয়ানের মাও ছুটে এলো। এদিকে আদ্রিয়ান অস্থির হয়ে গেল। এতটা যে রোদ কনসার্ন তা বুঝতে পারেনি আদ্রিয়ান। রোদকে বেডে শুইয়ে অস্থির হয়ে ডাকতে লাগলো, রোদ, রোদ উঠো, এই রোদ,
তাকাও না সোনা পাখি। জারবা কোলে তুলে নিল মিশিকে। সাবা পানি এনে ছিটিয়ে দিল রোদের চেহারায়। এদিকে রাত কল করতে করতে অস্থির। রেজাল্ট দেখেছে ও, না জানি বোনটার কিছু হলো নাকি। কল রিসিভ না হওয়াতে বাসার সবাই যেন আরো বেশি টেনশনে পড়ে গেল, কারণ এখন আদ্রিয়ানের বাসার কেউই কল ধরছে না। রীতিমতো ঘাম ছুটে গেল রোদের বাড়ির সবার। এদিকে রোদ অনেকক্ষণ পরে চোখ খুলল। সামনে তাকাতেই নজরে এলো চিন্তিত আদ্রিয়ানের মুখ, যে আপাতত রোদের এক হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে রেখেছে। রোদ তাকাতেই জারবা ছোট ভাবি বলে ডেকে উঠল। সবাই এবার তাকালো ওর দিকে। আদ্রিয়ান রোদের গালে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছো? হুম। রোদের অবস্থা বুঝে বাকিরা আস্তে আস্তে বের হয়ে গেল। মিশি মায়ের দিকে তাকিয়ে আছে বাবার কোলে বসে। ওর ফোপানোর শব্দ শুনে রোদ হাত বাড়িয়ে বলে উঠল। আমার বাচ্চা কাঁদে কেন? আদ্রিয়ান মিশির মাথায় চুমু খেয়ে বলল। ভয় পেয়েছে। মিশিকে রোদ ডাকতেই মিশি আস্তে করে মায়ের বুকে মুখ গুজে দিল। রোদ নিজের সাথে জড়িয়ে ধরল। এমন সময় ফোন বাজতেই আদ্রিয়ান রিসিভ করলো। অমনি রোদের বাবার চিন্তিত কণ্ঠ কানে এলো। আদ্রিয়ান শত করে বোঝালেও শেষমেশ রোদের সাথে কথা বলে শান্ত হলো তারা। রোদ ওই যে মুখ গুমড়ে রেখেছে এখনো ঠিক হয়নি। আসলে ও নিজের মধ্যে চেপে রাখতে চাইছে। বারবার মনে হচ্ছে এইচএসসির মার্ক ফুল থাকলে তো এমন হতো না। এটা ভাবতেই আবার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। মাথা চেপে ধরলো রোদ। এনজাইটির প্রবলেমটা আবারও শুরু হয়ে গেল। অতিরিক্ত চিন্তায় ঘাম ছুটে গেল ওর, গলা শুকিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। এদিক ওদিক তাকাতেই দেখলো কেউ নেই। তখনই যেন ভয় বেড়ে গেল। জোরে কেঁদে ডেকে উঠল, ভাইয়া, আম্মু, আম্মু। আদ্রিয়ান ওদের খাবার নিয়ে রুমে আসছিল। ওর চিৎকার শুনে দৌড়ে রুমে ঢুকলো। হাতের খাবার পাশে রেখে তাড়াতাড়ি লাইট অন করে বলল, রোদ, এই যে তাকাও, দেখো কিচ্ছু হয়নি। রোদ এক কোণায় গুটিয়েছিল। আদ্রিয়ানকে দেখতেই দৌড়ে বিছানা থেকে নেমে জড়িয়ে ধরল। আদ্রিয়ান খেয়াল করলো রোদের কাঁপুনি। এনজাইটির রোগীরা কিছুটা এমনই। হঠাৎ করেই এরা ভাবতে শুরু করে, আবার হঠাৎ করেই যেন স্বাভাবিক হয়ে ওঠে। আদ্রিয়ান রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই সোনা। দেখো এই যে। রোদ আদ্রিয়ানের বুকে মুখ চেপে শক্ত করে ধরে রাখলো। আদ্রিয়ান সময় দিল শান্ত হতে। ওভাবেই রোদকে উঁচু করে বেডে বসলো। প্রায় আধা ঘন্টা পর শান্ত হলো রোদ। আদ্রিয়ান আস্তে করে ডাকলো, রোদ, হুম। সব ঠিক? হুম। খাবে? হুম। আচ্ছা। বলেই রোদকে বুক থেকে তুলল, নিজের হাতে খাইয়ে দিল। রোদ খেতে খেতে বলল, মিশি খাইয়েছি। কোথায়? ঘুম জারবার রুমে। আদ্রিয়ান ওকে খাইয়ে পানি খাওয়ালো। রোদ বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আদ্রিয়ান আসতেই হঠাৎ করে আদ্রিয়ানের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে কেঁদে উঠল। মুহূর্তেই যেন আদ্রিয়ানের সমস্ত শরীর কেঁপে উঠল। বহু কষ্টে রোদের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চাইল, কিন্তু থামলো না রোদ। একাধারে কেঁদেই যাচ্ছে। আদ্রিয়ানও ওকে জড়িয়ে নিল। মন চাইল একটু আদর করে দিতে। ফোলা ফোলা গালে একটু ঠোঁট ছুঁয়ে দিলে কি ক্ষতি হয়ে যাবে? দিবে দিবে করেও দিল না। কি না ভাবে আবার রোদ। কি হতো মেয়েটার স্বপ্ন পূরণ হলে? রোদের মুখটা তুলে উঁচু করলো আদ্রিয়ান। ফর্সা চেহারাটা লাল হয়ে আছে। আদ্রিয়ান ওর চোখ মুখ হাত দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদে না পাখি, বলেছি না প্রাইভেটে পড়াবো। ডিএমসি ছাড়া পড়বো না। হেঁচকে তুলতে তুলতে বলল রোদ। আদ্রিয়ান জানে বয়সটাই আবেগের, স্বপ্ন তো স্বপ্নই। তাই রোদের দুগালে হাত দিয়ে বলল, ওয়েটিংয়ে তো আছো, আল্লাহর উপর ভরসা রাখো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আদ্রিয়ান তেল আর চিরুনি নিয়ে রোদের কাছে আসতেই রোদ দুই লাফে সরে গিয়ে বলল, আমি তেল দিব না এখন। কারণ? মাথা কুটকুট করে তেল দিলে। মাথা আবার কিভাবে কুটকুট করে রোদ? কি সব ভাষা বলো?
বলেই আদ্রিয়ান জোর করে রোদকে ধরে বসালো কাউচে। রোদ দিবে না তো নাই, আদ্রিয়ান ওর চুল খুলে দিয়ে বলল, মিশিকে তো তেল দিয়ে দাও, তাহলে নিজে দাও না কেন? আমার ভালো লাগে না তেল দিতে, আগে তো আম্মু আর চাচি জোর করে দিয়ে দিত। এখন থেকে এই দায়িত্ব আমার। বলেই সুন্দর করে তেল লাগিয়ে মাথা আছড়ে বেনি করে দিল লম্বা চুলে। সাইড থেকে টিস্যু নিয়ে রোদের কপালের তেল মুছে হাত ধুয়ে এসে বলল, আসো, ঘুমোবে। এখন ঘুম আসছে না। আদ্রিয়ান জোর করে রোদকে ধরে নিজের বুকে শুইয়ে দিল। এই প্রথম জাগ্রত রোদকে বুকে নিয়ে যেন হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো। রোদ মাথা তুলে বলল, আপনার বুক এমন টুপুক টুপুক করছে কেন? তুমি বুঝবে না। বুঝান। সব যদি বোঝানো যেত তাহলে তো হতোই কাজ। ঘুমোও। আসছে না তো। চোখ বন্ধ করো। হচ্ছে না তো। দুষ্টু হয়ে যাচ্ছ। কই? অনেক হয়েছে। রোদ মুখ ভোতা করে ধুম করে বুকে শুয়ে পড়ল। আদ্রিয়ান উফ করে শব্দ করে বলল, পাঁচরের হাড্ডি গুড্ডি ভেঙে গেল বোধহয়। রোদ চুপ করে আদ্রিয়ানের বুকের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে গেল।